শান্তা হোসেন চমকালো ব্যস্ত কণ্ঠে বলল, না না, তুমি কাউকে কিছু বলবে না। রেহান বেটা, তুমি মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। আমি যা করেছি সবটা তোমার জন্য। রেহান যেন তাজ্জব বনে গেল, এটার সাথে রেহানের কি সম্পর্ক? শান্তা হোসেন নির্লিপ্ত স্বরে বলল, আমি জানি তুমি সারাকে কতটা পছন্দ করো, ওকে তুমি ভালোবাসো, আমি জানি। দেখো, আবির্ভাব পরপর এতগুলো খুন করেছে, পুলিশ ওর পেছনে পাগলা কুত্তার মতো পড়ে আছে। আজ না হয় কাল ঠিকই ধরা পড়বে। এতগুলো খুন করার পর ওর কি জামিন সম্ভব? ফাঁসি কনফার্ম। তারপর সারাহার কি হবে? একটা খুনির সন্তানকে সারা জীবন বয়ে বেড়াবে, কোথাও বের হলে সবাই টিটকারি দিয়ে বেড়াবে। মেয়েটা কিভাবে ভেঙে পড়বে ভেবে দেখেছো একবার? তার চেয়ে এই সন্তানকে আগে থেকে শেষ করে দেওয়া ভালো হবে না বলো? আমার বড় ভাইজানের সাথে কথা হয়েছে। আবির্ভাব পুলিশের হাতে ধরা পড়লে ভাইজান নিজ সারাহা আর তোমার হাত এক করে দিবে। এখন তুমি বলো, এই বাচ্চাকে পৃথিবীতে আসতে দেওয়া ঠিক হবে? রেহান তাকিয়ে আছে শান্তা হোসেনের দিকে। কঠিন মুখখানা অসহায়তে রূপ নিয়েছে। নিজের উপর আজ বেশ করুণা হচ্ছে তার। এত জঘন্য পরিবারে তার জন্ম, এতটা নিচেদের মানসিকতা। চোখে ভেঙে অশ্রু আসার উপক্রম, গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে মন যাচ্ছে। তবে এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না, এদের সাথে লড়াইয়ে টেকা সম্ভব না। বুদ্ধি খাটিয়ে সারা আর সারার অনাগত সন্তানকে রক্ষা করতে হবে। খানিকটা হাসার চেষ্টা করে বল, কিন্তু সারাহ কি আমাকে বিয়ে করতে রাজি হবে? শান্তা আহসানের মুখখানা চকচকে হয়ে উঠল। মাছ বড়শিতে আটকা পড়েছে ভেবে বেশ খুশি হলেন। ব্যস্ত কঞ্চে বলল, হবে হবে, তুমি শুধু দেখে যাও আমরা কি করি। তোমরা কি করতে চাচ্ছ আগে বলো তো আমাকে। শান্তা আহসান দরজার দিকে তাকালো। রেহানের পাশে বসে ফিসফিসিয়ে প্ল্যানিং এ সবটা করে বলল। রেহান এবার নড়ে চড়ে বসলো, বেশ আগ্রহ নিয়ে বলল, ওই ওষুধ তো সারাহ কখনই খাবে না, তুমি এটা খাওয়াবে কিভাবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, শোনো। নয় তুমি ওর খাবারের মধ্যে যেভাবেই হোক ঔষধটা মিশিয়ে দিব। ও তো আর ধরতে পারবে না, তখন সুন্দরভাবে খেয়ে নিবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শান্তা আহসান এবার হো হো করে হেসে উঠল। রেহানের শরীর খিনখিনে করে উঠল। এত বিশ্রী হাসি যেন আজ প্রথম ছিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, মুখে হাসি রেখা টেনে শান্তা আহসানের দিকে তাকিয়ে বলল, অল দ্য বেস্ট মেজো আম্মু। আমি বাইরে যাচ্ছি এখন, মা বাইরে অপেক্ষা করছে আমার জন্য। ওকে যা, একদম চিন্তা করবি না, সারা তোরই হবে, শুধু সময়ের অপেক্ষা। রান্নাঘরে টুংটাং আওয়াজ। আহসান মঞ্জিলের গিন্নিরা রান্নায় ব্যস্ত। রান্নারা সারার জন্য ভেজিটেবল স্যুপ রান্না করে পাশে বাটিতে বেড়ে রেখেছে। পানি খাওয়ার ছুতো রান্নাঘরে ঢুকলো এবার শান্তা আহসান। স্যুপের বাটির দিকে তাকিয়ে শানারাকে প্রশ্ন ছিল। এত সকালে স্যুপ কে খাবে আপা? শানারা তাকালো শান্তা আহসানের দিকে, নির্লিপ্ত স্বরে বলল, সারাহর জন্য বানিয়েছি। মেয়েটা তো কিছুই মুখে তুলছে না, বমি করে দিচ্ছে। এই জন্য বানালাম, দেখি এটা খেতে পারে নাকি। শান্তা আহসান কোমর থেকে গুঁড়ো করা মেডিসিন বের করে আলগোছে ঢেলে দিল স্যুপের বাটিতে। চামচ দিয়ে নেড়ে বলল, বাহ, বেশ ভালো ঘ্রাণ বেরোচ্ছে তো, মজা হয়েছে মনে হচ্ছে। শানারা ঠোঁট প্রশস্ত করে হেসে বলল, তুই খাবি? দেখ ওখানে বাটিতে রাখা আছে, খেলে নিয়ে যা। আচ্ছা দাঁড়াও, আমি রুম থেকে আসছি, এসে নিয়ে যাব। ততক্ষণে সারার জন্য বানানো স্যুপের বাটি হাতে তুলে নিয়ে উপরের দিকে রওনা হলো অরুণিমা। সিঁড়ি বেয়ে উপরে উঠে কয়েক কদম এগোতে রেহান পিছু ডাকলো। অরুণিমা ঘাড় ঘুরিয়ে তাকালো রেহানের পাশে। রেহান মৃদু হেসে এগিয়ে আসলো অরুণিমার পাশে, ব্যস্ত কণ্ঠে বলল, সারাহের জন্য নিয়ে যাচ্ছ? রেহান নিজের হাতে থাকা স্যুপের বাটি এগিয়ে দিল অরুণিমার দিকে, মুচকি হেসে বলল, তোমার হাতের বোতলটা আমাকে দাও, আর এইটা নিয়ে যাও। কেন ভাই, কি হয়েছে? আমি তোমাকে পরে সবটা বলবো বৌমনি, আগে আমি যেটা বলি সেটা শোনো। অরুণিমার মনে খচখচটা কমছে না। অনুরোধ করে জানতে চাইলো রেহান সবটা। নিঃশ্বাস ছেড়ে খুলেই বলল সব। অরুণিমার হাত পা থরথর করে কাঁপছে, চোখ গিলে পড়ল। কি সব বলছো ভাই? আমি যা বলেছি একদম সত্যি বলেছি, তুমি ওইটা আমাকে দাও, বেশি কথা বলো না, ওইটা নিয়ে যাও সারাহের জন্য। অরুণিমা আপসে বদলে নিল বাটিটি। এবার ধীর পায়ে এগুলো সারার রুমের দিকে। রুমের পাশে এসে দরজা টোকা দিল কয়েকবার। সারা গলা উছিয়ে বলা, কে? আমি অরুণিমা। ভেতরে এসো বৌমনি, দরজা খোলা গেছে। অরুণিমা ঢুকলো রুমের ভেতরে। সারার পাশে বসে এগিয়ে দিল সুপের বাচিখানা। নাক ছিটকালো সারহা, গাল ফুলিয়ে বলা, আমি খাবো না বৌমনি, তুমি নিয়ে যাও প্লিজ। একদম অনিয়ম চলবে না সারা, সকাল থেকে খালি পেটে আছো, এখন এই স্যুপটুকু খেয়ে নিবে জলদি। সারার করুণ চাহনি ছোট উঁচু বলা,
খেতে পারি না, বমি পায়। তবুও খেতে হবে। অরুণিমা চামচে অল্প স্যুপ তুলে সারার মুখের সামনে ধরল। সারা হা করতে তারা দিল। সারা নাক শক্ত করে চেপে ধরে ইচ্ছের বিরুদ্ধে কয়েক চামচ স্যুপ খেয়ে নিল। একদম লো স্পিডে চলছে অয়নের গাড়ি। পাশেই খাবারের প্যাকেট নিয়ে ঠোঁট উল্টে বসে আছে ছবি। বাসায় আজ শাহানারা ছবির পছন্দের লুচি আলুর দম করেছে। অয়ন ছবিকে খেতে দেয় নাই সেটা। শাহানার একদম সহজ সরল মানুষ, তাকে বোকা বানানোর সহজ কাজ। ছবিকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না সে। আহসান মঞ্জিলের শয়তানগুলোকে দেখলে হয়তো ফেরানো লজ্জা পাবে, এজন্য বাইরে থেকে খাবার কিনে হাতে ধরিয়ে দিয়েছে খেতে। তবে ছবি এত সময় একটু খাবারও মুখে তুলে নেয়। অয়ন ভ্রুযুগল গুজালো, গাড়ি থামালো ফুটপাতের কোল ঘেঁষে। নির্বাক চাহনি ছবির দিকে, নির্লিপ্ত স্বরে বলল, কি হলো, খাচ্ছ না কেন? অয়নের মনোভাব বুঝলো ছবি। রাগী চাহনি তার, কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনি মায়ের হাতের রান্না খেতে দিলেন না আমায়। মা কষ্ট পেল না বলুন? না, পাই নাই কষ্ট। মা জানেই বাড়ির সকলে কেমন। তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না আমি। প্লিজ খাবারটা খেয়ে নাও এখন। ছবি চিবুক নামিয়ে ঠায় বসে রইল। অয়ন এবার বেশ বিরক্ত হলো। খাবারের প্যাকেট নিজের হাতে নিয়ে পরোটা ছিঁড়ে তরকারি চুবিয়ে ছবির মুখের সামনে ধরলো। করুণ কণ্ঠে বলল, প্লিজ খেয়ে নাও যান। তোমাকে কলেজে পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। ভাইয়া নেই, অনেক দায়িত্ব এখন আমার। তারপর আবার বনুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ছবি চোখ ভিজে উঠলো ভাইয়ের কথা মনে পড়তে। ফুপিয়ে কেঁদে উঠলো এবার। অয়ন সামনে নিল ছবিকে, যত্ন করে খাইয়ে দিল। ফের গাড়ি স্টার্ট করে কলেজের দিকে রওনা হলো। কয়েক মিনিটে পৌঁছে গেল কলেজের সামনে। ছবিকে খানিক কাছে টেনে এনে কপালে চুমু এঁকে দিল। আদুরে স্বরে বলল, আমি না আসা অব্দি তুমি কলেজের গেটের বাইরেও আসবে না। আমি ছুটি হলে নিয়ে যাব তোমায়। মনে থাকবে তো? ছবি মৃদু হেসে বলল, মনে থাকবে। কলেজে গেটের ভিতরে পা রেখে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক চেয়ে দেখলো ছবি। আজ সানিয়ার কোনো পাত্তা নেই। রোজ তো গেটের বাইরে অপেক্ষা করে ওর জন্য, আজ মেয়েটা গেল কোথায় তাহলে? মাঠে মাঝ বরাবর আসতে সানিয়া পিছু ডাকলো। দূর থেকে হাত নাড়িয়ে ডাকলো। ছবি তাকালো সানিয়ার দিকে। সানিয়া এক প্রকার দৌড়ে ছবির পাশে এসে দাঁড়ালো। সে নাচিয়ে বলে, কি রে স্বার্থপর, আজ একটু দেরি হলো আর তুই আমাকে রেখে চলে যাচ্ছিস? ছবি আমতা আমতা করে বলল, আমি ভেবেছিলাম তুমি চলে গেছো ভিতরে, এই জন্য যাচ্ছিলাম আর কি। হয়েছে হয়েছে, আর কথা সাজাতে হবে না। ঝালমুড়ি খাবি? খাবো, তবে আজ ভিতরে মামাকে দেখছি না যে। তুই তো দেখি কোনো খোঁজই রাখিস না। ভেতরে সকল প্রকার ঝালমুড়ি ফুচকার ভ্যান ঢোকানো নিষিদ্ধ, তাই এখন থেকে মামারা বাইরে বসবে। তুমি যাবে কি করে? দারোয়ান তো তোমায় বের হতে দিবে না। সেটা তোকে ভাবতে হবে না। তুই ঝালমুড়ি খাবি কিনা সেটা বল। খাবো। এখানে দাঁড়া, আমি এখনই আসছি। দারোয়ানের সাথে সানিয়ার বেশ ভাব পচিয়ে সহজে বাইরে চলে গেল। ঝালমুড়িওয়ালাকে 2 প্যাকেট ঝালমুড়ি অর্ডার করে রাস্তার কোল ঘেসে দাঁড়। আচমকায় সামনে এসে দাঁড়ালো কালো চকচকে বাইক। হেলমেট খুলে বাইকের সাথে ঝুলিয়ে সানিয়ার দিকে তাকালো রেহান। রেহানকে সবসময় ফর্মাল লুকেই দেখেছে সানিয়া, আজ ফুল স্লিভের টি শার্টে দারুণ লাগছে। অনিচ্ছা সত্ত্বেও চেয়ে থাকলো রেহানের দিকে। অন্যদিন হলে হয়তো রেহান রেগে যেত, ধমক দিয়ে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিত। তবে আজকের পরিস্থিতি পুরোপুরি আলাদা। রাখলো না রেহান, মৃদু কঞ্চে বলল, কলেজ টাইমে বাইরে কি করছেন? সানিয়া একইভাবে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, আপনাকে দেখছি। হোয়াট? সম্বিত ফিল সানিয়ার। এদিক ওদিক তাকে নিজেকে ধাতস্থ করলো, মুখে হাসি রেখে চেনে বলল, ঝালমুড়ি নিতে এসেছিলাম। ওহ, যা লাগবে যাওয়ার পথে নিয়ে একদম কলেজের ভিতরে ঢুকবেন, আর যেন বাইরে বের হতে না দেখি। সানিয়ার বাধ্য মেয়ের মতো ঘানের সম্মতি দিল। ঝালমুড়ির দোকানে বখাটে ছেলেদের ভিড়। রেহান সানিয়ার হাত ধরে খানিক দূরে সরিয়ে দিল। ঝালমুড়িওয়ালাকে তাড়া দিয়ে 2 প্যাকেট ঝালমুড়ি বানিয়ে সানিয়ার হাতে ধরিয়ে দিল। বিল পে নিজেই করল। সানিয়া যদিও এতে ঘোরা আপত্তি জানলো, সে নিজে বিল পে করতে চাইলে রেহান ধমকে থামিয়ে দিল। সানিয়া 1 পা 2 পা করে গেটের সামনে এগোতেই রেহান পিছু ডাকলো। দ্রুত পায়ের সামনে এসে দাঁড়ালো, মৃদু হেসে পড়ল, ধন্যবাদ, আপনি আমাকে অনেক বড় অন্যায়ের কাছ থেকে বাঁচিয়েছেন। সানিয়া যেন বুঝলো না কিছু, প্রশ্নাত্মক চাহনিতে তাকালো রেহানের দিকে। কি হলো বুঝলেন না? সানিয়া ঘাড় তুলে ছোট্ট করে বলল, না। আচ্ছা, পরে না হয় বুঝিয়ে বলবো, এখন তো আপনার দেরি হয়ে যাচ্ছে, ভেতরে যান। ঠিক আছে। সানিয়ার ভেতর যেতে নিলে রেহান আবারও পিছু ডাকলো। ঘাড় ঘুরালো সানিয়া, নির্লিপ্ত স্বরে বলল, জি বলুন। রেহান ঘাড় চুলকে আমতা আমতা করছে, কিছু বলতে চেয়েছে না আটকে যাচ্ছে। কণ্ঠস্বরে জড়তা, চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে কি? সানিয়া শুই নাচিয়ে বল, কি ব্যাপার, রাগী মানুষ, হঠাৎ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছেন যে? প্রেমে টেমে বললেন না তো আবার?
রেহানের মুখভঙ্গি বদলালো, রাগের দৃষ্টি নিক্ষেপ করলো সানিয়ার দিকে, তাতে দত চেপে বলল। রেহান দ্রুত পায়ে এগিয়ে গেল বাইকের পাশে বসে হেলমেট মাথায় পড়তে সানিয়া খানিক গলা উছিয়ে বলল। ওসব রাগ ডাক সানিয়াকে দেখে লাভ নেই। আমি আপনাকে আগেই পড়ে নিয়েছি। আপনি সানিয়ার প্রেমে পিছলে গিয়েছেন। বজাগি ব্যাটা, চাইলে নাম্বার নিয়ে আমাকে পটানোর চেষ্টাই করতে পারেন, যদিও আমি পড়ছি না এত সহজে। রেহান প্রিয়কর দৃষ্টিতে তাকালো সানিয়ার দিকে, কোনো রকম কথা খরচ না করে বাইক স্টার্ট করলো। কয়েক সেকেন্ডের মধ্যে সানিয়ার চোখের আড়াল হলো। সানিয়া রেহানের যাওয়ার পানে তাকিয়ে শব্দ করে হাসলো খানিক, ফের পা বাড়লো কলেজের দিকে। বিকেলে হালকা কুয়াশায় চারিপাশ ঘেরা, গাড়ির জানালা দিয়ে আসা শীতল হাওয়া শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সারা আপন মনে চেয়ে আছে জানালার বাইরে। অয়ন কেসে গলা পরিষ্কার করে নিল, মৃদু কঞ্চে ডাকলো। বনু, জানলা বন্ধ কর, হাওয়া আসছে, ঠান্ডা লেগে যাবে তো। সারা খানিক নড়ে চড়ে বসলো, এবার গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিয়ে বলল। শীত লাগছে না ভাইয়া? জানালা বন্ধ করলে কেমন দম বন্ধ হয়ে আসে। অয়ন চকিতে তাকালো, বোনের দিকে ব্যস্ত কঞ্চে শুধলা। কষ্ট হচ্ছে বনু, কি হয়েছে বল আমায়। সারা অনিচ্ছা সত্ত্বেও হাসলো খানিক, ফের চোখ রাখলো জানালার বাইরে, দৃষ্টি নিক্ষেপ প্রকৃতির দিকে, কণ্ঠে একরাশ অভিমান। ভাইয়া, প্রকৃতিতে এতটা বিষণ্ণতা কেন? কেন মনে হচ্ছে তারা ভীষণ কষ্টে আছে, চাপা কষ্ট তাদের ঘিরে রেখেছে। অয়ন দীর্ঘশ্বাস পেল, বোনের এহেন প্রশ্নে ড্রাইভিং এ মনোযোগ রেখে বলল। প্রকৃতি যে আমাদের ভীষণ আপন, একদম মায়ের মতো। সে আমাদের কষ্টে ব্যথিত, আমাদের আনন্দে আনন্দিত। আমরা প্রকৃতিকে নিজস্ব মনোভাব পর্যবেক্ষণ করি। আমাদের মন খারাপ থাকলে প্রকৃতিকেও গোমট লাগে, আবার আমরা যখন ভীষণ খুশি থাকি প্রকৃতি আমাদের খুশিতে নেচে ওঠে। সারার চোখের কুটুরে জমেছে জল, মুড সুইং যেন পিছু ছাড়ছে না তার। অয়ন চোখে তাকালো বোনের দিকে, বোনের মনোভাব বুঝেও কোনো রকম প্রশ্ন করলো না। ট্রাফিক মোড়ে এসে গাড়ি উল্টো দিকে ঘুরলো, বেশ খানিক দূরে আসতে খেয়াল হলো সারা ব্যস্ত কণ্ঠস্বর। এ কি ভাইয়া, কি করছো? গাড়ি ভুল পথে নিয়ে যাচ্ছ তো? ভুল পথে না, একদম ঠিক পথে যাচ্ছে। তুই চুপটি করে বসে থাকতো। এদিকের রাস্তাঘাট তো কিছুই চেনা নেই ভাইয়া, দেরি হয়ে যাবে না আমাদের? কেমন জঙ্গল জঙ্গল চারিপাশ, আশেপাশে মানুষের বসত আছে বলে মনে হয় না তো। আমার ভীষণ ভয় লাগছে। ভয় নেই বনু, আমি আছি তো। গাড়ি ঘন জঙ্গল পেরিয়ে এসে থামলো সুন্দর বাগান বাড়ির সামনে। সাদা রঙের বাগান বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফুলের বাগান, চোখ জুড়ানো জায়গা। অয়ন গাড়ির দরজা খুলে সারার হাত ধরে নিচে নামতে সাহায্য করলো। সারা এক দৃষ্টিতে চেয়ে বাংলোর দিকে, কৌতূহল চোখে মুখে। বোনের এমন চাহনি অয়ন নিঃশব্দে হাসলো খানিক, ছোট্ট করে বলল। আয় আমার সাথে। সারা ব্যস্ত কঞ্চে বলল। এটা কোথায় আনলে তুমি ভাইয়া? ভিতরে চল, ভিতরে গেলেই দেখতে পাবি। কিন্তু আমার কেমন ভয় লাগছে, ভেতরে গেলে যদি কোনো বিপদে পড়ি। কোনো বিপদ হবে না, তুই আমাকে বিশ্বাস করিস না? করি তো। তাহলে আয়। সারা অয়নের হাত ধরে ধীরে ধীরে এগিয়ে গেল বাংলোর দরজার সামনে। বাগান বাড়ির কলিং বেল একটু উঁচুতে। অয়ন পায়ের উপর ভর করে কলিং বেল বাজালো কয়েকবার, ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। অয়ন ফের আবারও কলিং বেল বাজালো, এবার খট করে খুলে গেল কপাট। দরজার পাশে সুতির শাড়ি গায়ে পেঁচে হাস্যজল মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মনার মা। মনার মাকে চোখে পড়তে সারার চিন্তিত মুখখানা হাসিতে পরিণত হলো, উদ্ধৃত কণ্ঠে সুধ হলো। তুমি এখানে? হ ম্যাডাম, আহেন ভিতরে আহেন। সেই কখন থেকে অপেক্ষা করছি আপনার আসার। তুমি জানতে আমি এখানে আসবো? হ ম্যাডাম, জানতাম। আপনি অনেকটা পথ গাড়ি চইরা এইখানে আইছেন। আগে আয়সা বসেন তো, পরে কথা হবে। সারা সোফায় বসতে গেলে ভেতর থেকে ভেসে আসলো কারো প্রাণ খোলা হাসি। বহু করে হাসছে কেউ, হাসির মালিককে চিনতে দেরি হলো না সারার। শব্দ আসছে যেদিক থেকে ছুটলো এবার সেদিকে। নিচতলায় বড় বেলকনিতে দাঁড়িয়ে পেট চেপে ধরে এক নাগারে হাসছে আবির্ভাব। সামনে দাঁড়িয়ে চায়ের কাপে হাত ডুবিয়ে কিছু খুঁজতে ব্যস্ত অভিক। আবির্ভাব কোনো রকম হাসি থামি অস্পষ্ট স্বরে বলল। ছদ্মবেশ ধারণ করতে গিয়ে ফেক গোপটা খেয়ে নিলি? অভিক হতাশ চোখে তাকালো আবির্ভাবের দিকে, করুণ স্বরে বলল। তুমি না হেসে আমাকে একটু সাহায্য করলে তো পারো, দেখছো না পাচ্ছি না গোপটা। এমনভাবে বলছিস যেন গোপটা চায়ের কাপে না, মহাসমুদ্রে তলিয়েছে। ওইটুকু জায়গায় যদি থাকতো ঠিকই পেয়ে যেতে। তোকে কে বলেছিল ফেক গোপ পরে চা খেতে? তাহলে কি আমি সত্যি সত্যি খেয়ে নিলাম? খেয়ে ফেলেছিস। অভিকের মুখখানা কাঁদো কাঁদো হলো এবার। বাইরে বের হওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করেছিল, কে জানতো চায়ে চুমুকের সাথে গোপটাও পেটে চলে যাবে। দরজার পাশে দাঁড়িয়ে আবির্ভাবের প্রাণগুলো হাসি দেখে মুচকে হাসলো সারা।
শখের পুরুষকে কতদিন পর এতটা আনন্দিত হতে দেখলো। আবির্ভাবের চোখ পড়লো এবার সারার দিকে। বেতের তৈরি টেবিলের উপর চায়ের কাপটা রেখে ছুটতে আসলো সারার পাশে। ব্যস্ত কণ্ঠে সুতলা, বউ কখন আসলে? রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? তুমি ঠিক আছো? সারা ফস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। অভি ঠোঁট উল্টে ঘুরে তাকালো বোনের দিকে। তার সেই ছোট্ট বোনটা মা হবে শোনার পর থেকে প্রচন্ড এক্সাইটেড সে। তবে বোনের সাথে দুটো কথা বলার সময় হয়নি তার। সারার পাশে এগিয়ে এসে মাথায় হাত রেখে কথা বলে কিছু সময় আবির্ভাবের দিকে তাকিয়ে বলল, বোনকে নিয়ে রুমে যাও ভাইয়া, অনেকটা পথ জার্নি করেছে, একটু রেস্ট নেওয়া দরকার। আবির্ভাব সম্মতি দিল অভিকের কথায়। সারার হাত ধরে বলল, চলো রেস্ট নিবে, রুমে চলো। সারা সিঁড়িতে পা রাখতে গেলে আবির্ভাব আটকে দেয়। ব্যস্ত কণ্ঠে বলে, দাঁড়াও বউ, এতটা সিঁড়ি বেয়ে উঠতে তোমার কষ্ট হবে, আমি নিয়ে যাচ্ছি তোমায়। সারা কিছু বলতে নিলে শুনলো না আবির্ভাব। চট করে পাজা কোলে তুলে নিল, সিঁড়ি পেরিয়ে দোতলার ডান দিকে রুমের বিছানায় এনে বসিয়ে দিল সারাকে। রুমের ছিটকানি আটকে নিজে এসে হাঁটু গেড়ে মেঝেতে সারার মুখোমুখি হয়ে বসল। সারা আঙুলে আঙুল রেখে হাতের তালুতে চুমু এঁকে দিল। কোমর পেঁচিয়ে ধরে সারাকে একদম শক্ত করে জড়িয়ে নিল। ভেজা কঞ্চে বলল, আই অ্যাম রিয়েলি অলওয়েজ মিসিং ইউ বউ। সারা হাত রাখলো আবির্ভাবের মাথায়, চুলে বিলি কেটে দিয়ে বলল, আমিও মিস করি আপনাকে। আবির্ভাব সোজা হয়ে বসলো এবার। নির্লিপ্ত স্বরে বলল, তুই বিছানায় রেস্ট করো বউ, আমি তোমার জন্য খাবার নিয়ে এখনই আসছি। সারা চেপে ধরল আবির্ভাবের হাত, করুণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, যাবেন না আমাকে ছেড়ে, আমি দেখতে চাই আপনাকে। বসুন না আমার পাশটায়, চাতক পাখির মতো চেয়ে থাকি আপনাকে এক পলক দেখার জন্য। আমি প্রাণ ভরে দেখবো আজ আপনাকে। খবরদার এক পাও নড়বে না এখান থেকে। হুম, বসে থেকো না, তুমি শুয়ে পড়ো, এখন রেস্ট দরকার তোমার। তাহলে আপনি আসুন না, আপনার বুকে মাথা রেখে আমার তৃষ্ণার্ত হৃদয়টাকে জুড়িয়ে নিই। কি সরল চাও। আবির্ভাবের বুকে প্রশান্তির ছোঁয়া। সারা প্রথমবার বুঝি এভাবে চাইলো কিছু আবির্ভাবের কাছে। আবির্ভাব আর না করলো না, আলগোছে বিছানায় উঠে শুয়ে পড়লো। সারাকে ঠাঁই দিল বুকে, শক্ত করে চেপে ধরে মুখের সব জায়গায় অগণিত চুমু এঁকে দিল। আবির্ভাবের গোমরা মুখে বলল, বউ বিচ্ছুর বাচ্চাটা কি রাগ করলো আমার উপর? বিচ্ছুর বাচ্চা কে? আবির্ভাব সারার পেটে হাত রেখে মোলায়েম কঞ্চি বলল। এটা সারা ফ্রিজুগল গুটিয়ে বলল, খবরদার আমার ছেলেকে এসব ফালতু নামে ডাকবেন না। ছেলে হবে তুমি জানলে কিভাবে? সে আমি জানি, খবরদার ওসব নামে আর ডাকবেন না। আচ্ছা ডাকবো না। বলো না, তোমার ছেলে কি রাগ করেছে? সে তো একটু রাগ করেছেই, তাকে একটু আদরও করলেন না। করি আদর? হুম। আবির্ভাব সারার পেটে মোলায়েম ভাবে হাত বুলিয়ে চুমু খেলেও অসংখ্য পেটের সাথে কান পেতে ফিসফিসিয়ে বলল, এই যে জুনিয়র চৌধুরী সাহেব, আপনি জলদি চলে আসুন। আমি বিহীন আপনার বাঘিনী মায়ের খেয়াল রাখতে হবে তো আপনাকে। আবির্ভাবের কথা শুনে বুক পাঁচরে ফলার মতো ভীত হলো সারার। করে কঞ্চে বলল, একদম বাজে কথা বলবেন না। আপনি বিহীন ছাড়াও থাকবে না এই পৃথিবীতে। আমার আপনাকে লাগবে, আপনি ছাড়া দুনিয়া অচল আমার কাছে। শার্টের প্রথম দুইটা বোতাম খোলা, যার দরুন বুকটা পুরো উন্মুক্ত বুকে সারা হাত বিচরণ। পিঁপড়ার মতো হাত এদিক ওদিক ঘুরাচ্ছে বারবার। এদিকে পরম শান্তিতে সারার বুকে লেপটে নিয়ে ঘুমাচ্ছে আবির্ভাব। সারার মাথায় খেললো এবার দুষ্টু বুদ্ধি। বুকের কয়েকটা লোম হাতে পেঁচিয়ে দিল জোরে টান। ঘুমের মধ্যে মৃদু আর্তনাদ করে উঠল আবির্ভাব। চট করে খুলে ফেললো আঁখি যুগল। গোমরা মুখে তাকালো সারার পানে। সারা খিলখিলি হাসিতে মগ্ন। আবির্ভাব ব্যথা ভুলে গেল নিমিষে। প্রেয়সীর এমন হাসি শরীরের ব্যথানাশক ঔষধের কাজ করে যেন। অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। আবির্ভাব এবার হুড়মুড়িয়ে চাপড়ে জড়িয়ে ধরলো সারাকে। বুকের সাথে চেপে ধরা মৃদু আর্তনাদ করলো সারা। ভয় আতঙ্কে তৎক্ষণাৎ সারাকে ছেড়ে দিয়ে উঠে বসলো আবির্ভাব। শঙ্কিত গলায় বলল, বউ ব্যথা পেয়েছো কি? কোথায় লাগলো দেখি? সারা ঠোঁট চিপে হেসে বলল, কোথাও লাগে নাই, আমি তো এমনি মজা করলাম। এভাবে মজা করো না সুইটহার্ট, আমি এমনিতেই আতঙ্কে থাকি। আচ্ছা বাবা, সরি। আবির্ভাব বালিশের পাশ থেকে তুলে নিল ফোন। পাওয়ার বাটনে চাপ দিয়ে সময় দেখে নিল। সময় 4টার কাছাকাছি ছুঁই ছুঁই। আবির্ভাব হুড়মুড়িয়ে নিচে নেমে দাঁড়ালো বিছানা ছেড়ে। আলমারি থেকে একটা শপিং বের করে এগিয়ে দিল সারার দিকে। ব্যস্ত কঞ্চে বলল, এটা পরে রেডি হয়ে নাও বউ।
ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 4টার মধ্যে, ওখানে যেতে হবে। আমাদের দেরি হয়ে গেল। সারার প্যাকেট থেকে বের করলো কালো বোরকা, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো আবির্ভাবের পানে। আবির্ভাব ক্ষীণ হেসে বলল, পারবে না বউ বোরখাটা পরতে? বাইরে আমাদের শত্রুর অভাব নেই, এখন এই অবস্থায় তোমাকে নিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। সারার ঠোঁট প্রশস্ত করে বলল, কেন পারবো না? বেশ পারবো। আমি এক্ষুনি বোরখা পরে রেডি হচ্ছি। ঠিক আছে বউ। সারা কালো বোরখার উপরে কালো নিকাব দিয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে নিল, চোখে পরে নিল কালো সানগ্লাস। আবির্ভাবের পরনে সাদা পাঞ্জাবি, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। সারার আর হাত ধরে আবির্ভাব সিঁড়ি বেয়ে নিচে নামছে। মনার মা সিঁড়ির পাশে রাখা ফ্লাওয়ার বাস পরিষ্কার করছিল। সিঁড়ির উপরে তাকাতে চোখ যেন ছানাপাড়া হয়ে উঠল। চিৎকার দ্রব্যের চড়ে আতঙ্কিত গলায় বললাম, কে কোথায় আসো? বাসায় ডাকাত ঢুইকা পড়ছে। আবির্ভাব জোরে সরেই থমকালো মনার মাকে। আবির্ভাবের কণ্ঠস্বর কানে যেতেই থেমে গেল মনার মা। আমতা আমতা করে বলল, ও ছোট সাহেব, আমি তো ভয় পাইয়া গেছিলাম। ততক্ষণে ড্রয়িং রুমে এসে পৌঁছেছে অয়ন আর অভিক। অভিক শঙ্কিত গলায় বলল, এ কি, বনুর বোরখায় তো অস্বস্তি লাগবে, কমফোর্ট ফিল করবে না। সারা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি একদম ঠিক আছি ভাইয়া, বাইরে এখন ঠান্ডা হাওয়া, শীত করছে বেশ, বোরখায় আরাম পাবো। ঠিক আছে বনু, সাবধানে যাস। অয়ন এগিয়ে আসলো আবির্ভাবের পাশে, অনুরোধ করে বলল, আমি যাই তোমাদের সাথে, যদি কোনো বিপদ হয়। কাউকে আসতে হবে না, আমি সামলে নিব সব কিছু। তুই এখান থেকে অফিসে যা সোজা। 5টায় যে মিটিং আছে, সব কিছু ঠিক থাকলে ডিলটা কনফার্ম করে ফেলবি। ঠিক আছে ভাইয়া। আবির্ভাব অয়ন আর অভিককে সবটা বুঝিয়ে দিয়ে সারাকে নিয়ে হসপিটাল উদ্দেশ্যে রওনা হলো। গভীর জঙ্গল, গাছপালায় ঢাকা রাস্তা, যার দরুনে বিকেলটাই আশপাশটা অন্ধকারে ঘেরা। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। সারা ভয়ে আবির্ভাবের একদম কোল ঘেঁষে দাঁড়ালো। আবির্ভাব নির্বিঘ্নে বুকে আগলে নিল সারাকে, আদুর স্বরে বলল, বউ একটু অপেক্ষা করো, গাড়ি চলে আসবে এক্ষুনি। তৎক্ষণাৎ দূর থেকে ভেসে আসলো গাড়ির হর্ন। কালুর ভাঙা চোরা সাদা মাইক্রো এসে থামলো আবির্ভাবের সামনে। কালু গাড়ির ভেতর থেকে চট করে নিচে নেমে দাঁড়ালো, দাঁত কপাটি বের করে বলল, চইলাইছি স্যার, উইঠা পড়ুন গাড়িতে। আবির্ভাব সাবধান করলো কালুকে, এক প্রকার শাসিয়ে বলল, কোনো রকম এলোপাতারি গাড়ি ড্রাইভ চলবে না বলে দিলাম, সাবধানে যেতে হবে। সমস্যা নেই সাহেব, ম্যাডাম আছে না, একদম ভদ্রতা বজায় রেখে গাড়ি চালামু। আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চলছে ধীর গতিতে। তাদের গাড়ি ক্রস করে ভ্যান, সাইকেল ছুটছে সামনে। আবির্ভাব এবার বিরক্ত হলো বেশ, থমক ছিল বলল, তুমি মজা করো আমার সাথে? এভাবে গাড়ি চালালে তো সারা রাতেও হসপিটালে পৌঁছাতে পারবো না। আর একটু জোরে চালামু স্যার। চালাও, তবে দেখে শুনে। কালু স্পিড এবার বাড়ালো। কয়েক মিনিটে এসে পৌঁছালো হসপিটালের সামনে। সারাকে নিয়ে আবির্ভাব সোজা ঢুকে পড়লো ডক্টরের চেম্বারে। ডাক্তার সকল চেক আপ টেস্ট করে দিল। কয়েকটা টেস্ট রিপোর্ট আসতে আসতে সময় লাগলো ঘন্টাখানেক। ডাক্তার রিপোর্ট দেখে চোখ বুলিয়ে নিল, আর চোখে তাকালো সারার দিকে, মৃদু স্বরে বলল, এভরিথিং ইজ ওকে, তবে আবির্ভাব শঙ্কিত গলায় বলল, তবে কি ডক্টর? এই সময় আপনার স্ত্রীকে একদম কোনো টেনশন দেওয়া যাবে না। সব সময় খেয়াল রাখবেন, ওনার খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো। ওকে ডাক্তার। ডাক্তারের থেকে প্রেসক্রিপশন বুঝে নিয়ে উঠে দাঁড়ালো দুজনে। হসপিটালের করিডোর দিয়ে হাঁটার সময় আচমকা আর্তনাদ করে উঠল সারা। ভিড়ের মধ্যে কেউ ধারালো কিছু দিয়ে আঘাত করেছে তার হাতে। হাত কেটে রক্ত ঝরছে গলগুলি। আবির্ভাব চেপে ধরলো সারার আঘাতপ্রাপ্ত জায়গা, চিৎকার দিয়ে বলল, শোরের বাচ্চা, সাহস থাকলে আমার মুখোমুখি হ, আড়াল থেকে আক্রমণ করছিস কেন? পাশের চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবার একজন। মাফলার দিয়ে ঢাকা, মুখের পুরো অংশ, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। হাতে ধারালো ছুরি, ঘাড় কাত করে ছুরিতে হাত বুলিয়ে নিল। হাত তুলে তুড়ি বাঁচালো কয়েকবার। চারপাশ থেকে বেরিয়ে আসলো এবার বেশ কয়েকজন। প্রত্যেকের হাতে লাঠি সোটা, মলিন চেহারা, গায়ে ময়লাযুক্ত শার্ট। সারা ভয়ে আতঙ্কে টুকরি কেঁদে উঠলো এবার। আবির্ভাবের বুকে মাথা গুজে রেখে ভেজা কঞ্চে বলল, আমি কাউকে হারাতে পারবো না। আমার সন্তান আর আপনাকে দুজনকেই সুস্থ দেখতে চাই। প্লিজ চলুন এখান থেকে। ভয় পেও না বউ, কিচ্ছু হতে দিব না তোমাদের। আমি আমার কথা ভাবছি না, আমি আপনার কথা ভাবছি। দয়া করে পালান, আমি আর পারছি না টেনশন নিতে। বউ শান্ত হও প্লিজ, আমাকে দেখতে দাও, আমি সামনে নিব সবটা। আবির্ভাব পাঞ্জাবির পকেট থেকে বের করে নিল রিভলভার।
সামনের দিকে পা বাড়াতে গেলেই সারা চেপে ধরল আবির্ভাবের বাহু। ভেজা কঞ্চে থেমে থেমে বলল, আমার সন্তানের কসম, আপনি কোনো রকম ঝামেলায় জড়ালে আমি শেষ করে ফেলবো নিজেকে। আবির্ভাব থেমে গেল। এবার সারার মুখ চেপে ধরে বলল, খবরদার উল্টাপাল্টা কথা বলবে না। বেশ, তুমি যা বলবে তাই হবে। সারার হাত শক্ত করে চেপে ধরে বলল, এসো আমার সাথে। হসপিটালের করিডোর দিয়ে দৌড়াচ্ছে দুজন, পেছনে ধাওয়া করছে অজানা শত্রু। সিঁড়ির কয়েক ধাপ এগোতে আবির্ভাব থেমে গেল, চোখ মুখ খিচে নিল খানিক। শত্রুর ছোড়া ধারালো ছুরি বিদ্ধ হয়েছে আবির্ভাবের বাহুতে। সারা জোরে সে চিৎকার দিল। এবার আবির্ভাব চোখ মুখ খিচে নিয়ে একটানে খুলে ফেললো বাহুতে বিঁধে যাওয়া ছুরিটা। ততক্ষণে শত্রুর দল ঘেরাও করে ফেলেছে তাদের। ধীরে ধীরে এগিয়ে আসলো একদম কাছে। আবির্ভাবের বাহু ডোরে থেকে একটানে ছাড়িয়ে নিল সারাকে। কয়েকজন চেপে ধরল আবির্ভাবের হাত। আবির্ভাব সর্বোচ্চ শক্তি খাচিয়ে নিজেকেও ছাড়াতে অক্ষম। একজন ছুরি তাক করলো সারার দিকে। আবির্ভাব চিৎকার দিয়ে বলল, ওকে ছেড়ে দে, তোদের সমস্যা তো আমি। আমাকে মেরে ফেল, আমার স্ত্রীর গায়ে হাত দিবি না খবরদার। আমি কিন্তু ধ্বংস করে ফেলবো সব কিছু, তোদের কাউকে বেঁচে থাকতে দিব না। আবির্ভাবের হুমকিতে যেন বেশ মজাই পেল তারা। হু হু করে হেসে উঠলো সবাই। একজন বেশ ছিল স্বরেই বলল, আগে নিজেদের বাঁচা, তারপর না হয় আমাদের মরার কথা ভাবিস। আবির্ভাব পা তুলে সজোরে লাথি দিয়ে কয়েকজনের মেন পয়েন্টে। তীব্র ব্যথায় আবির্ভাবকে ছেড়ে ছিটকে নিচে পড়লো সবাই। হাত আলগা হতেই সারাকে চেপে ধরা মুখোশধারী ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়লো। দুই হাত দ্বারা গলা টিপে ধরলো দুজনের, টেনে হিসড়ে নিয়ে গেল দেয়াল বরাবর। হাঁটু দিয়ে আঘাত করলো দুজনের পেটে। তীব্র ব্যথা, জ্ঞান হারলো দুজনেই, ঢলে পড়লো মাটিতে। আবির্ভাব ফের ছুটে আসলো সারার পাশে, অনুরোধ স্বরে বলল, বউ প্লিজ, তোমার কসম তুলে নাও, আমাকে অনুমতি দাও ওদের শেষ করার। সারা আঁখি যুগল বেদ, ছপছপ করে পানি পড়ছে। ভীষণ হেল্পলেস লাগছে। এই মুহূর্তে নিজেদের রক্ষা করতে হবে, ওদের আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় নেই। সারা বুকে পাথর চেপে চোখ বন্ধ করে বলল, বেশ, আপনার যেটা ভালো মনে হয় করুন, তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার কিছু হলে আমি মরে যাব। বেঁচে থাকা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আবির্ভাব সারার কপালে আলতো চুমু এঁকে দিয়ে ক্ষীণ হেসে বলল, কিচ্ছু হবে না আমার, তুই চিন্তা করো না। সারার সেফটির কথা মাথায় রেখে পাশের কেবিনে সারাকে ঢুকিয়ে দরজা বাইরে থেকে আটকে দিল আবির্ভাব। রিভলভারটা বের করে গুলি ছুড়ে দিল শত্রুদের দিকে তাক করে। কয়েক মিনিটে সক্ষম হলো শত্রু নিধন করতে। স্কেচারের সাথে হেলিয়ে বুকে হাত দিয়ে ক্রমাগত হাঁপাচ্ছে মাফলার দিয়ে ঢাকা ব্যক্তিটি। আবির্ভাব এগিয়ে আসছে সেই দিকে। কয়েক কদম দূরে থাকতে পেছন থেকে আঘাত করলো কেউ আবির্ভাবের মাথায়। আঘাত তেমন জোরে না, তবে আক্রমণকারীকে দেখতে ঘাড় ঘোরালো পিছনে। ফাঁকা, কারোর টিকিটিও দেখা যাচ্ছে না। আবির্ভাব তৎক্ষণ সামনে তাকালো, আবার সামনে পড়ে থাকা আহত ব্যক্তি উধাও। মেঝেতে লাথি দিয়ে বিরক্তি প্রকাশ করলো আবির্ভাব। কপালে দুই আঙ্গুল ঘুষে হুঙ্কার ছালো জড়ে। হাতে ব্যান্ডেজ করা শুকনো মুখে আঁখি চুগল ভেজা, চোখের কোনায় কালচিটে দাগ পড়েছে। বাসায় ফেরার পরে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছে সারহা। মেয়ের এমন কান্না দেখে হয়তো কোনো মা চুপ থাকতে পারবে না। শাহনারাও এক সময় কান্নায় ভেঙে পড়ে। সারার রুমের অবস্থান এখন আহসান পরিবারের প্রতিটা সদস্যের। সালে আহসান সোফা থেকে পা নামিয়ে তাকালো সাদেক আহসানের দিকে, লিপ্ত স্বরে বলল, ভাইজান কি ভাবলেন? বাড়ি একমাত্র মেয়েটাকে তুলে দিলেন একটা কাপুরুষের হাতে। সামান্য সেফটি দিতে পারে না নিজের বউয়ের, তার সাথে আমাদের সাহাকে মানায় না। তার সাথে আমাদের সাহাকে মানায় না ভাইজান। এর শেষ দরকার, এখনো সময় আছে সবটা শেষ করে দেওয়ার। শান্তা আহসান যেন এমন কথা শোনার জন্যই অপেক্ষায় ছিলেন। খানিক চোখ চিপে হেসে নিল, ফের বলল, সেফটি দিতে পারে না সে? কি কথা, ও চায় নাকি সেফটি দিতে? এর আগে দেখলে না ভাইজানের উপর কেমন আক্রমণ করলো? ও তো ওর বাবা মায়ের খুনের জন্য আমাদের দায়ী করে। দেখো গিয়ে, আমাদের বাড়ির উপর প্রতিশোধ নিতে ছলে বলে বোনকে এই বাড়িতে পাঠিয়েছে। আবার নিজেও কত কাহিনী করে আমাদের বাড়ির সহজ সরল মেয়েটাকে ব্ল্যাকমেল করে বিয়ে করলো। তোমরা যাই বলো না কেন, এই ছেলেকে আমি কখনো বিশ্বাস করতে পারবো না। শাহনারা চোখ রাঙালো শান্তা আহসানের দিকে, ধমকে ছিল বলো, মেজ, কোথায় কি বলতে হয় সেটা আজও শিখলি না। ঝামেলা মেটাতে না পারিস, অন্তত ঝামেলা আর লাগাস না। ওর উপরে চোখ রাঙাচ্ছ কেন? ও ভুল কি বলছে? সাদেক আহসান হুঙ্কার ছেড়ে কথাগুলো বলল শাহনারাকে। শাহনারা দমে গেল। এবার এতগুলো শয়তানের সামনে মুখ নাড়িয়ে লাভ হবে না। এরা নিজেদেরটা ছাড়া কারোরটা কখনো বোঝে নাই, না কখনো বুঝবে।
সাদেক আহসান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এবার এক পা দুপা করে এগিয়ে আসলো শাহানার পাশে, একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে বলল, খুনের বাচ্চার হায়াত খুব কম, মৃত্যুর দ্বার প্রান্তে। মেয়েকে বোঝাও নিজেকে শক্ত রাখতে।